ভরত রাজার দেউল গা ছমছম করা একটা ব্যাপার, যেদিকেই তাকাবেন রহস্যময় অঞ্চল, দেখলেই মনে হবে যে কি একটা ভয়ানক জায়গা ছিল। তো ওয়েলকাম গাইস, নতুন আর একটা ব্লগে চলে আসলাম আপনাদের সাথে। সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেন তো? আমরা যাচ্ছি ভরত রাজার দেউলের, যশোরের মধ্যে এটা। তো আমরা খুলনা থেকে যাব। খুলনা থেকে কিভাবে কত টাকা খরচ করে যেতে হবে সব সম্পূর্ণ থাকতেছে আমাদের এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেখবেন আপনারা যদি পুরোটা জানতে চান। এই ভিডিওতে রয়েছে সম্পূর্ণ ডিটেলস। আমরা খুলনা থেকে চলে গেলাম দৌলতপুর হয়ে শাহপুর ক্রস করে ভিতর দিয়ে যাব আর কি। আমরা কিন্তু ভিতর দিয়ে যাব, যেহেতু বাইক নিয়ে যাচ্ছি। বাইক থাকার একটাই সুবিধা, ভিতর দিয়ে যাওয়া যায়। আরেকটা রাস্তা আছে, আমরা ডুমুরিয়া হয়ে যেতে পারতাম, তো কেশবপুর এগুলো রেখেই কিন্তু যেতে হয়। তো আমরা ভিতর দিয়ে গেলাম, যে গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে করতে। ভরত ভয়না যে বাজারটা আছে, ভয়না বাজার, ওটার বাম সাইড দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে। যেহেতু আমরা খুলনার দিক থেকে গিয়েছি তাহলে এটা হবে বাম সাইডে, আর যদি ডুমুরিয়ার দিক থেকে আসি তাহলে হবে ডান সাইডের রাস্তাটা। দেখলেই আপনারা বুঝতে পারবেন এরকম একটা রাস্তা করে দেওয়া আছে, খুব সুন্দর একটা রাস্তা। গ্রামের মধ্যে, বিলের মধ্য দিয়ে, আশেপাশে হচ্ছে অনেক ক্ষেত রয়েছে, পালং শাকের ক্ষেত, তারপর সিমের ক্ষেত, যেখানে সবাই হচ্ছে তাদের ফসল তুলতেছে। আর সাইডে, দুই সাইডে গ্রামীণ পরিবেশ দেখেন, চারপাশে দেখলে বোঝা যাচ্ছে বেশ খুব পুরাতন একটা আগরহাট আমরা ক্রস করলাম। এরপর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা। পুরো চারপাশের পরিবেশটা আপনাকে একটা গ্রামীণ ভাইব দিবে এবং দেখলেই মনে হবে যেটা একটা রাজাদের অঞ্চল ছিল। তো এন্ট্রি ফি ছিল মাত্র 10 টাকা। এখানে লেখা রয়েছে বিভিন্ন দিক নির্দেশনা, ড্রোন ব্যবহার করা যাবে না, আরও অনেক বিধিনিষেধ। 5টার মধ্যে অফ হয়ে যাবে। এই জন্য আমরা না খেয়ে কিন্তু আমাদের খুলনা থেকে 12টার দিকে রওনা দিয়েছি। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছি, ছোটোখাটো একটা টোং দোকানে চা খেয়েছি। এই জন্য কিন্তু আমাদের পৌঁছাতে প্রায় 4টা বেজে গিয়েছে। তবে প্রায়, যেহেতু 50 কিলোমিটার, অবশ্যই 2-2.5 ঘন্টা লাগবে। যদি ফ্যামিলিকে সাথে নেন তাহলে আস্তে বাইক চালালে 2-2.5 ঘন্টা লাগবে, আর জোরে বাইক চালালে সেটা আপনাদের উপর নির্ভর করবে যতটা টাইম লাগবে। দেখেন নিচ থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে, মোবাইলে যা দেখছেন তার থেকেও বেশি সুন্দর। কিন্তু আমার সাথে যারা আমার ফ্রেন্ডরা গিয়েছিল তারা হচ্ছে আমাকে বকা দিচ্ছিল, বলতেছিল যে 10 টাকা টিকিট কেটে ঢুকছে, এটাই নাকি যাওয়ার সময় ফেরত নিয়ে যাবে, কেননা জায়গাটা তাদের ভালো লাগেনি খুব বেশি, মানে দেখবেটা কি এখানে। কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু এরকম রহস্যময় স্থান এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। আপনারা তো আগের ব্লগগুলোতে দেখেছেন আমি কিন্তু বেশ ঘোরাফেরা করতে ভালোবাসি, এবং বিভিন্ন রহস্যময় স্থান, বলতে গেলে রাজাদের ব্যবহার করা জিনিসপত্র বা রাজাদের জায়গা, তাদের জমিদারদের আর কি ব্যবহারের যে হচ্ছে ঘর বাড়ি প্রাসাদ থাকে, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এই পাশের পরিবেশটা, এই পাশে কিন্তু একটা মাঠ ছিল, আর এখানেও এরকম 11 শিব মন্দিরের মতন একদম জামা বরাবর ইট, মানে এইগুলো হয়তো একটা ইটও খোলা যাবে না, এরকম একটা ব্যাপার। মানে অনেক জোরে চেষ্টা করলে অবশ্যই যাবে, কিন্তু এখনকার তুলনায় খুব বেশি হার্ডই, এটাই বোঝানোর চেষ্টা করলাম। ভরত রাজার দেউল, মানে এখানে তাদের আনাগোনা ছিল। দেখেন এটা কিন্তু মাটির নিচ থেকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর খুঁচে বের করেছে, মানে মাটি খুঁড়ে আর কি এগুলো বের করা হয়েছে। ইটগুলোর স্থাপনা দেখলেই বুঝতে পারবেন। উপর থেকে লুকটা এরকম ছিল, বেশ পাহাড়ের মতন উঁচু। আমার মনে হচ্ছিল আমি মহাস্থানগড়ের ফিল পাচ্ছি, যেহেতু আমি মহাস্থানগড় আপনাদের সামনে এখনো এক্সপ্লোর করিনি, আমার দেখা আছে, কিন্তু আমি আবার নতুন করে গিয়ে আপনাদের সামনে এক্সপ্লোর করব, তখন বুঝতে পারবেন কিছুটা মিল রয়েছে। এখানে দেখেন চারপাশে হচ্ছে এরকম রুমের মতো, মানে খোপ একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, চারপাশে এরকম গর্ত টাইপ। একটা কথা না বললে নয়, এখানে কিন্তু অনেকেই কাপল এসে প্রেম করতেছিল, যেটা দেখে আমার লজ্জা লাগতেছিল, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম। এদিকে পুরো চারপাশে কিন্তু গ্রাম, একেবারে বাগানের মধ্যে। আমরা দুই পাশে গ্রাম পার করে এসেছি। আমরা যতগুলো স্থাপনাতে গিয়েছি প্রায় সবই গ্রামের মধ্যে। আসলে রাজাদের বা হচ্ছে জমিদারদের যে দেউলগুলো হয় বা তাদের সাম্রাজ্যগুলো একটু গ্রামের মধ্যে না হলে হয় না, কেননা শহর কেন্দ্রিক বা আগের দিনে তো এত নগরায়ণ ছিল না। যেখানে একটু বেশি জায়গা ছিল তারা সেখানে ঘরবাড়ি তৈরি করতো, কেননা নিজেদের আরামদায়ক পজিশন খুঁজতো। আর আগের আরামদায়ক পজিশন বলতে বোঝাতো জায়গা, খোলামেলা জায়গা থাকবে। আর এখনকার মানুষ তো আরামদায়ক বলতে বোঝে শহরে ছোটা। যাই হোক, এখান থেকে দেখলেই বুঝতে পারছেন যে নিচে কতটা দূরত্ব। এখানে কিন্তু আশেপাশে আপনারা খাবার দাবারের তেমন কিছুই পাবেন না, তো খুলনা থেকে খাবার নিয়ে আসবেন। আমরা কিন্তু আবারও ভুল করেছি, খাবার না নিয়ে এসে ভেবেছিলাম চুকনগরের বিখ্যাত চুই জালের মাংস খাবো, এই জন্য আর কি আনিনি। তো এই যে দেখেন, আমি নামতে পারতেছিলাম না, আমি অন্য সাইড
দিয়ে নামবো। চুকনগরের আবার চুইঝালের মাংসটা আবার লেট হয়ে গেলে পাওয়া যাবে না, কেননা হচ্ছে শুক্রবারের দিন অনেক রাশ থাকে নাকি। তারপরেও আমরা ওখানে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই যে আমরা নেমে আসতেছি, আমি পুরোটা নিচে কিন্তু একটা বড় ভয়ানক গর্ত আছে। আমি আবার বিভিন্ন স্টাইলের ছবি তোলার চেষ্টা করতেছিলাম, আর এইভাবে রোদে হাঁটা যাচ্ছিল না, এত ভয়ানক রোদ ছিল। যেহেতু 5টার মধ্যেই বন্ধ হবে, ওরা নোটিশটা নিয়েছে, কিন্তু 5টার মধ্যে আসলে বন্ধ করেনি, মনে হয় সন্ধ্যার টাইমে একেবারে বন্ধ করে দিয়েছে 6টার মধ্যে। আমরা 5:30টার দিকে বের হয়েছি, আর দেখতেছিলাম তখনও কিছু লোকজন আসতেছিল, আর গেট থেকে বলতেছিল এখনই তো বন্ধ হবে। যাই হোক, আবারও প্রচলিত রীতি অনুযায়ী বলা রয়েছে এখানে নাকি বৌদ্ধদের হচ্ছে একটা মিলন মেলা ঘটতো। যাই হোক, বৌদ্ধ ধর্মযাজকদের মিলন মেলা। আমরা কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ করে এখনই চলে যাব। আর আসার সময় নোটিস করলাম এখানে হচ্ছে শতবর্ষী একটা হচ্ছে বটগাছ রয়েছে, দেখলেই বুঝতে পারবেন কি ভয়ানক একটা বটগাছ। এখানে আসলে বিকালে আসলে আপনার গা ছমছম করবে না, অবশ্যই রাতে আসলে গা ছমছম করবে, কিন্তু রাতে তো খুলবে না। যাই হোক, আমরা এখনই রওনা হব। আমরা এসেছিলাম যে পথ দিয়ে, আমরা সেই পথ দিয়ে বের হবো। আরো 5 কিলোমিটার সামনে গিয়ে চুকনগর ভাইরাল ডুমুরিয়ার হোটেলে চুই মাংস খেতে গেলাম। ওখানে কিন্তু প্রতি পিস খাসির মাংস 220 টাকা করে, যেটা আমার কাছে খুলনা থেকে বেশি মনে হচ্ছে। খুলনাতে আরো কম মূল্যে খুব ভালো টেস্টি চুই মাংস পাওয়া যায়। আপনারা চাইলে খাবার নিয়ে আসতে পারেন, ভরতরাজার দেউলে বসে খেয়ে দিয়ে চলে আসতে পারেন। আমরা কিন্তু আসার সময় ডুমুরিয়া হয়ে খুলনা 0 পয়েন্ট হয়ে খুলনায় প্রবেশ করব।